বাজছে 5:15 আর এখন আমরা অলরেডি ক্যাবের ভেতরে অনেকটা রাস্তা চলেও এসেছি। দেখো 1 ঘন্টার উপরে সময় লাগে এখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে। দেখা যায় জ্যামের উপর ডিপেন্ড করছে। চলো সে গুড মর্নিং। কিন্তু এখনও তো অন্ধকার। এই দেখো পুরো একদম ঘুরঘুরটে অন্ধকার এখানে একদম। যারা হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করাতে এসেছো এর আগে তারা জানো এটা হচ্ছে যশোদা হসপিটাল। এটা একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, মানে সব রকমের ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে। আর প্রচুর বড়, মানে অনেক বিশাল এই হসপিটালটা, খুব নামকরা একটি হসপিটাল। এখন আমরা এই প্রায় মাঝরাতি বলতে পারো এদের কাছে 5:15টার সময় রওনা দিলাম, তখন আমি একটু চাইলাম তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করতে। কি দেখাতে চাইছি বলো তো, খুব ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে 4টে লেন, ওয়ান ওয়ে, সবাই জানো সেটা। ওয়ান ওয়েতে 4টে লেন। আমি ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য ঘুরেছি এইখানেই আমি প্রথম দেখলাম 4th লেন, এক সাইডে আরেক সাইডে 4th লেন। আর এই 4th লেনে যে ট্রাকগুলো রয়েছে তার বাঁদিকে আরও 2টো লেন আছে ওয়ান ওয়ে, আবার ঠিক ডান দিকে এই 4টে লেন পার করেও আবার 2টো লেন আছে উল্টো দিকে যাওয়ার। তার মানে টোটাল হলো 12টা রাস্তা। আর এইটা দেখো, এখানে এয়ারপোর্টে যাওয়ার আগে এই সুন্দর একটা মালভূমি কেটে এই মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে শহরের অনেক বাইরে হসপিটাল, এই এয়ারপোর্টটা তৈরি করেছে। বারবার হসপিটাল কথাটাই চলে আসে। তা রাতের আলোতে কি সুন্দর লাগছে এখানকার পাহাড়গুলো যে কেটেছে সেই জায়গাটা, তা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজ আমরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সেটা তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা সকলেই জানো। এখন বাজে প্রায় 5:30টার একটু বেশি, মানে 5:45 প্রায়। অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন যাব আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট, যেটা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত। ভীষণ সুন্দর, প্রচুর ফ্লাইট, মানে আমার দেখা ব্যাঙ্গালোরের থেকেও বেশি ফ্লাইট এখানে ওঠানামা করে, এবং পরিসংখ্যানও তাই বলছে নেটের। আর সেখানে আমরা চলে এসেছি। এখন যাব দমদম। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 8:10, আর আমরা তার জন্য একটু বেশি আগে চলে এসেছি। রাস্তাটা অনেকটা দূরে। চেকিং আর ডান। এখন আমরা পুরো ভেতরে, আমাদের 21 গেট নাম্বার ওখানে পড়েছে। ওখানে গিয়েই একবারে বসবো, ফ্রেশ হবো, চাটা যা খাওয়ার আর খেয়ে নেব। বাবা এই এক সমস্যা, চেকিংয়ের সময় যে শীতকালে ইসে পড়তে হয়, সোয়েটারে পড়তে হয় বা যাই পড়ো না কেন, এটা আবার খোলো। এই জ্যাকেট এই টাইপের জিনিস পরলেই তোমাকে, হ্যাঁ হ্যাঁ থাকলেই তোমাকে পড়তে হবে। আর লেদার থাকলে তো পড়তেই হবে। তবে একটা এর আগে যতবার এসেছি আমি বাটার যে শ্যুটা, ওটা আমার লেদারের, ওটা খুলতে হয়েছে। কিন্তু এবার দুবারের একবারও খুলতে হলো না। আসার সময়ও খুলতে হয়নি দমদমে, এবারও এখানেও খুলতে হয়নি। কি জানি না ব্যাপারটা কখন যে কিসে ধরে। আসার সময় যেমন ধরেছিল ছাতা। তা চলো ফিরছি কিছুক্ষণ পর, একটু খাই দাই করে নিই। ওইদিকে চলো একবারে। সর্বক্ষণ বলা হয় মহিলারাই নাকি চিৎকার চেঁচামেচি করে আর ঝগড়াঝাটি করে। এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি পুরোটাই কিন্তু উল্টো ছবি তোমাদেরকে দেখাবে। দেখো এক এক করে সব পুরুষ মানুষ ওই দিকেই যাচ্ছে। কি হয়েছে বলো তো, সেটাই বলি আগে। ওই দূরে কোনো একটা কারণে কারোর মধ্যে ঝগড়া লেগেছে। আর এখানে গেট নাম্বার 21, যেটাতে আমাদের ফ্লাইটের জন্য আমরা বসবো, সেখানে বসেছিলাম। সব পুরুষ মানুষ এখান থেকে ক্যাচালটা শুনেই হঠাৎ করে দেখলাম সেই ক্যাচালের দিকে রওনা দিয়ে দিল, বসার জায়গাগুলো ছেড়ে দিয়ে সেই দিকে। আর সাথে সাথে আমি এখানকার ভিডিওটা একটু করে নিলাম, কারণ সবসময় তো মহিলাদেরকেই বলা হয় যে আমরাই ঝগড়া করি। পুরুষরা খুব শান্ত প্রকৃতির, তারা ক্যাচাল করে না, তারা ভীষণ ভালো মানুষ। যত ঝুটঝামেলা করার অভ্যেস বা লোকের সাথে ঝগড়া করার অভ্যেস, সে শুধু আমাদেরই। তাই ভাবলাম অবশ্যই এরকম একটা জায়গাতেও যে তারা নিজেদের স্বভাবটা পাল্টায় না, সেটাই শেয়ার করছি। তা চলো, আমাদের টাইম হয়ে গেছে, গেটও খুলে দিয়েছে। এখন আমরা রওনা দেব আস্তে আস্তে ভেতরে যাওয়ার জন্য। আর এই যে দেখো, এখন শেয়ার করছি এই বাচ্চাটার জামাটা পরেছে, এত সুন্দর জামাখানা আর পরেছে, তার হাঁটাটা দেখো, আমি একটু ক্যাপচার করলাম, তোমরাও একটু এনজয় করো পুরো ব্যাপারটা।
অফ করছে। আজকে দেখলাম মেয়ের কিন্তু একটু শরীরটা কেমন করছিল। তাড়াতাড়ি আমি ভিডিওটাকে সামনে করে করলাম, কারণ তাহলে ওর কনসেন্ট্রেশনটা ক্যামেরার দিকেই চলে আসবে বা কিছু বলতে চেষ্টা করবে নিজেকে ক্যামেরায় দেখে আমাকে। সেই কারণেই আমি ক্যামেরাটাকে এই মুহূর্তে এখানে অন করেছি, আর কিন্তু কোনো কারণ নেই। কারণ আমার হাতটা দেখছো ওর পেছনে, এই যে দেখো মুখখানা কেমন করে আছে। আমার ভীষণ ভয় করছিল, যদিও ডাক্তারের পরামর্শ এবং সার্টিফিকেট ছাড়া এই ফ্লাইটে ওঠা আমাদের সম্ভব ছিল না, কারণ ওর শরীরে একটা অপারেশন হয়েছে। তার সত্ত্বেও কিন্তু ফ্লাইটে ওঠার সাথে সাথেই এয়ার হোস্টেস, মানে কেবিন ক্রু বলা হয় এখন, সে কিন্তু এসে সার্টিফিকেট এবং আমার সমস্ত ডিটেলটা নিয়ে গেল। আর এর সাথে সাথে মুখেও জিজ্ঞাসা করলো, আপনাদের কোনো অসুবিধে হবে না তো এর জন্য? আমি বললাম না, হবে না, কারণ ডাক্তার অলরেডি আমাদের 5 দিন ওয়েট করে তারপরেই ছেড়েছে, আর তার সাথে সাথে সার্টিফিকেটও দিয়ে দিয়েছে লিখে। এর জন্য দেখো না, একটু করার চেষ্টা করছি যাতে ও এইদিকে মনটা দেয়, কারণ ফ্লাইটটা যখন টেক অফ করছিল এর আগের দিন আসার সময়ও দেখলাম বেশ হালকা হালকাভাবেই নিয়ে নিল ব্যাপারটা, কিন্তু আজ বুঝলাম আসলে অপারেশন তো, আর মাথায় যেহেতু ওখানেই তো চাপটা পড়ে, সেই কারণেই ওর একটু প্রথম দিকে কষ্ট হচ্ছিল। যেহেতু এত সকালে ফ্লাইট, আর এত সকালে কী বা মেয়েকে খাওয়াবো, কারণ ওষুধের ব্যাপার রয়েছে, সে কারণে এবার আমরা ফ্লাইটে যেহেতু আসছি, হঠাৎ করেই ঠিক হলো ফ্লাইটে আসাটা, টিকিট ক্যান্সেল করতে হলো ট্রেনে, তাই ফ্লাইটে সকালে ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিয়েছি। 3 জনের অবশ্য 3 রকম। ওর বাবা নিয়েছে বেশ বড় 2 লেয়ারের চিকেন স্যান্ডউইচ, আর আমাকে দিয়েছে ওর বাবা পুরি, খুব ভালোবাসি আমি সেই জন্য পরোটা পুরি, আর তার সাথে চিকেনের একটা তরকারি, আর যেটাকে বলতে পারো ওই কিছুটা চিলি চিকেন টাইপেরই। আর আর মেয়ের জন্য নেওয়া হয়েছে চিকেন নাগেটস আর পটেটো নাগেটস, আর তার সাথে অবশ্যই কমপ্লিমেন্টারি ছিল এটা, সেটা হচ্ছে কেক, আর সাথে ছিল জুসটা অবশ্য মেয়ে খায়নি, আর জলটা অবশ্যই এখান থেকে ফ্লাইটে সবাইকেই দেয়। তা দেখো সবাই আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, এখন বাজে প্রায় 9:15। মোটামুটি ফ্লাইট কিছুটা উড়ে যাওয়ার পর যখন ওরা বলে যে না এবার আপনারা মুভ করতে পারবেন, তখন খাওয়ারও ওরা তারপরেই দিয়ে দিল। এখন খেয়ে নিচ্ছি, এরপরে খাওয়া দাওয়া শেষ হলে মেয়েকে আগে ওষুধ খাওয়াতে হবে এই ফ্লাইটে বসেই। কিছু করার নেই বন্ধুরা, জীবন যেমন তেমনভাবেই আমাদের এগোতে হবে। এখন আমরা মোটামুটি পৌঁছেই গেছি এয়ারপোর্টের গেটের কাছেই, কারণ আজকে আবার আমাদের কি হলো, হেঁটে নয়, আমাদের গাড়িতে করে নামার পর আবার নিয়ে আসলো বেস ক্যাম্পের ভেতরে। মানে এটা হয় অনেক সময় ফ্লাইটের এই প্রবলেমটা হয়, বা কোনো ফ্লাইট তাই করে যে ওদের নিজস্ব গাড়ি করে আবার এয়ারপোর্টে যে বিল্ডিংটা সেখানে নিয়ে আসে, হয়তো অন্য রানওয়েতে ফ্লাইট দাঁড়ায় তখন এটা করে। আর এখানে আমরা খুব একটা ঠান্ডা নেই এখন তো বাজছে মোটে 10:30, ফলে খুব যে একটা ঠান্ডা কলকাতায় তা কিন্তু নেই, হয়তো বা সকালে ছিল, আবার নেইও বলা যায় না, হালকা একটা ছিনছিনে ঠান্ডা, বেলা বাড়লে সেটুকুও পালিয়ে যাবে। দেখো রোদটা সবে পড়ছে, তো রোদ বাড়লে পরে ঠান্ডাটা বাড়তে পারে, মানে কমতে পারে। আমরা এখানে একটু কফি খেলাম, এখন আমাদের আসলে ক্যাব আজকে খুব কম, মিনিট 5 এখনও বাকি আছে, আসতে একটু দেরি হবে, তাই কফি খাওয়া হয়ে গেল 1 কাপ করে। আবার নেমেই শীতকাল, চা কফি না খেলে চলে? চলো চলি। আপাতত এখানকার ওয়েদার ফোরকাস্টও তোমাদের জানিয়ে দিলাম। কলকাতায় আসছো যারা বা আসার প্ল্যান করেছো তাদেরকে বলি খুব ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা। আর নর্থ বেঙ্গল থেকে যারা আসছো তাদের তো বেশ গরম লাগবে, ঠান্ডার জায়গা থেকে যারা আসছো তাদের বেশ গরম লাগবে, আর যারা গরমের জায়গা থেকে আসছো তারা হালকা একটা জ্যাকেট নিয়ে আসলেই চলবে। চলে এসছে ওদাবি। পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে, কিন্তু সেখানে একটুকু ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে আমার মোবাইলখানা নিয়ে নিয়েছিল। এখন উঠে পড়েছি আমরা ট্রেনে। আমরা যে ট্রেনটা ফিরছি সেটা শতাব্দী এক্সপ্রেস। আগে এখানে মালদায় যেতে গেলে দুপুরে লাঞ্চটা দিত, এখন আর দেয় না, সেটা তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি। মালদা পর্যন্ত যারা যাবে তারা কিন্তু লাঞ্চ পাবে না, দুপুরের পাবে একদম রাতের খাবার। আর সন্ধেবেলায় অবশ্য একটা স্ন্যাক্স দেয়, যেটা এখন আমরা খেয়ে দিয়ে নিলাম। আর তার সাথে সাথে ওর বাবার মুখ কিছুতেই আর থামছে না, সে সময় কাটানোর জন্য খেয়ে নিচ্ছে বারবার করে বিভিন্ন খাবার, কখনো চিপস, কখনো অন্য কোনো কিছু যা পাচ্ছে কিনে খেয়ে নিচ্ছে। আমরা দুপুরে অবশ্য খেয়েছি বিরিয়ানি হাওড়া স্টেশনে নেমে। চলো ফিরছি বাড়ি, তারপরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আবার।
একদম দেখো বাড়ি পৌঁছে গেছি, আর এই যে সব খাচ্ছে, খেতে দিয়েছি। এই যে গরম গরম মাছের ঝোল, এইটা এখন গরম গরম না খেলে ঠিক হচ্ছে না। এই হচ্ছে ভেতো বাঙালি, এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দিয়ে এরা এখন সব ওষুধ টষুধ খেয়ে নিদ্রায় যাবে। আমরা প্রত্যেকেই ভালো আছি, সুস্থভাবেই বাড়িও চলে এসেছি। যারা বাইরে ছিলাম প্রত্যেকে ভালো আছি। ঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা শেষ করছি। আর এখানে আমার মাথায় দেখো কি পড়া, ওখানে একটু ফ্যান ছাড়তে হচ্ছিলো মাঝে মাঝেই, আর এখানে মাথায় এখানে পরে বসিয়েছি, হাতা কাটা তাও পরা সোয়েটারটা। ভালো ঠান্ডা, বাইরে তো দুখানা লাগছে। তা ভালো থেকো সকলে, সুস্থ থেকো। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ জন্য সকলকে জানাই শুভরাত্রি।